সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমরা প্রথম আলোতে প্রকাশিত দারুণ ইন্টারেস্টিং একটা প্রতিবেদন নিয়ে কথা বলবো। নওগাঁর প্রতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন। আর মজার ব্যাপার হলো, এই বক্তব্যের পড়তে পড়তে মিশে আছে রাজনীতি, সংস্কৃতি আর আমাদের আত্মপরিচয়ের কথা। একেবারে আধুনিক রাজনৈতিক সতর্কবার্তার সাথে ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটা চমৎকার মেলবন্ধন। চলুন বিশ্লেষণ করে দেখি। বক্তব্যের শুরুতেই কিন্তু একটা বেশ কড়া সতর্কবার্তা আছে। খেয়াল করুন, মন্ত্রী বলেছেন যে আমাদের সমাজে একটা গোষ্ঠী আছে যারা সারাক্ষণ হতাশায় ভোগে, আর তারা ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ পাকিয়ে সমাজটাকে অস্থির করে রাখতে চায়। বর্তমান স্থিতিশীলতার জন্য এটা যে একটা বড়সড় হুমকি সেটা পরিষ্কার। সরকার পরিবর্তনের পরও কিভাবে বিভিন্ন অদৃশ্য শক্তি কলকাঠি নাড়তে পারে, এটা তারই একটা বড় প্রমাণ। এবার আসি আমাদের আলোচনার প্রথম মূল অংশে, জুলাই যুদ্ধ এবং রাজনৈতিক পালাবদল। সাম্প্রতিক সময়ে তরুণ সমাজের যে ঐতিহাসিক লড়াই, সেটাকেই এই বক্তব্যে জুলাই যুদ্ধ বলা হয়েছে। এই জুলাই যুদ্ধ স্রেফ একটা মাসের ঘটনা না, এটা আসলে বিশাল একটা রাজনৈতিক পালাবদলের নাম। এই সংগ্রামের হাত ধরেই তো দেশে পরিবর্তন এসছে, নতুন নির্বাচন হয়েছে, আর মানুষ নতুন সরকারের দিকে বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছে। এখানে মূলত একটা আশাবাদী ভবিষ্যতের ছবি আঁকা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এই পরিবর্তনের আসলে দরকারটা কি ছিল? বক্তব্যে আগের সরকার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয়েছে। তাদেরকে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তারা দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে পাচার করেছে, ব্যাংকিং খাত ধ্বংস করেছে, আর রাষ্ট্রীয় প্রশাসনকে পুরোপুরি ভেঙে দিয়েছে। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং উৎসে উল্লেখিত দাবিগুলোই তুলে ধরছি। মূলত এই ধ্বংসযজ্ঞের কারণেই মানুষ বাধ্য হয়ে সেই গণ আন্দোলন বা জুলাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু এত লড়াইয়ের পর পাওয়া এই পরিবর্তনের পথটা কি খুব মসৃণ? একদমই না। বক্তব্যে একটা স্পষ্ট আশঙ্কার কথা বলা হয়েছে। এত ত্যাগের বিনিময়ে যে অর্জন, সেটাকে অনেকেই নাকি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মানে রাজনৈতিক সংস্কারের এই ধারাটাকে ব্যাহত করার একটা সুনির্দিষ্ট অপচেষ্টা কিন্তু চলছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে শুধু রাজনৈতিক বিজয়ই শেষ কথা নয়, সেটাকে টিকিয়ে রাখাটাই হলো আসল চ্যালেঞ্জ। এতক্ষণ তো সমসাময়িক রাজনীতির কথা হলো, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। ভেবে দেখুন তো, ১ শতাব্দীরও বেশি সময় আগের একজন কবি কিভাবে আজকের এই আধুনিক রাজনৈতিক সংগ্রামের সাথে যুক্ত হতে পারেন? ১৬৬৫ বছর আগের একজন সাহিত্যিকের স্মরণসভায় কেন হঠাৎ করে এই গভীর রাজনৈতিক আলোচনা? এখানেই চলে আসে আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন প্রাসঙ্গিকতা। নওগাঁর প্রতিসরের রবীন্দ্র কাছারি বাড়ির প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের এই প্রাসঙ্গিকতা দারুণভাবে ফুটে ওঠে। আমরা সাধারণত তাকে মহান কবি বা গীতিকার হিসেবেই চিনি, তাই না? কিন্তু তিনি শুধু একজন রোমান্টিক কবিই ছিলেন না, তিনি ছিলেন একজন পুরোদস্তুর বাস্তববাদী সমাজ সংস্কারক। প্রতিসরে তিনি নিজ চোখে কৃষকদের কষ্ট দেখেছেন, কৃষিকাজকে আধুনিক করেছেন, এমনকি কৃষকদের ঋণ দেওয়ার জন্য সেখানে একটা আস্ত ব্যাংক পর্যন্ত প্রতিষ্ঠা করেছিলেন। এই তুলনাটা আমাদের বুঝতে সাহায্য করে যে সমাজকে বদলাতে হলে শুধু আবেগ দিয়ে কাজ হয় না, বাস্তবভিত্তিক উদ্যোগেরও প্রচণ্ড দরকার। এই বাস্তবতার পাশাপাশি সাংস্কৃতিক মননের কথাও দারুণভাবে উঠে এসেছে। মন্ত্রী তার বক্তব্যে বলেছেন, যে মানুষ সাহিত্য চর্চা করে, কবিতা শোনে, গান গায়, সে নিঃসন্দেহে ভালো মানুষ হয়। রাজনীতির যে কদ্রতা বা নোংরা দিকগুলো আছে, তার একটা মোক্ষম প্রতিষেধক হলো এই সাংস্কৃতিক চর্চা। সোজা কথায়, ভালো সমাজ গড়তে হলে ভালো মানুষ চাই, আর ভালো মানুষ হওয়ার অন্যতম বড় হাতিয়ার হলো সাহিত্য আর সংস্কৃতির সাথে যুক্ত থাকা। এবার যাচ্ছি আমাদের আলোচনার একেবারে শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে, মূল ভিত্তি ১৯৭১ এবং জাতীয় পরিচয়। একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন, রাজনীতি সবসময় পরিষ্কার বা মসৃণ হয় না। বারবার লড়াই করতে হয়, অনেক চড়া মূল্য চোকাতে হয়। তাই সমস্ত রাজনৈতিক বিভেদ আর সংগ্রামের ঊর্ধ্বে উঠে যে কথাটা সবার আগে মনে রাখতে বলা হয়েছে, সেটা হলো আমাদের স্বাধীন আত্মপরিচয়। আমরা বাংলাদেশী, এটাই আমাদের চূড়ান্ত এবং স্বতন্ত্র পরিচয়। যখন সমাজে বা রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়, তখন এই মৌলিক পরিচয়টাই কিন্তু পুরো জাতিকে একসাথে বেঁধে রাখার সবচেয়ে বড় শক্তি হিসাবে কাজ করে। বক্তব্যের এই পর্যায়ে অতীতের সাথে বর্তমানের একটা দারুণ ঐতিহাসিক যোগসূত্র টানা হয়েছে। একদিকে ১৯৭১ সালে স্বাধীনতার জন্য দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, আর অন্যদিকে বর্তমান সময়ের লড়াই, যেখানে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আবারও মানুষকে জীবন দিতে হয়েছে। এর মানে হল, স্বাধীনতা বা গণতন্ত্র কোনোটি এমনি এমনি ধরা দেয় না। এর জন্য প্রতিটি প্রজন্মকেই লড়াই করতে হয়, কোনো না কোনোভাবে মূল্য চোকাতেই হয়। এই পুরো বিশ্লেষণের শেষে এসে একটা বিষয় কিন্তু সত্যিই ভাবিয়ে তোলে।
এতক্ষণ রাজনীতি, রবীন্দ্রনাথের সাংস্কৃতিক দর্শন এবং একাত্তরের চেতনা সব কিছুকে এক সুতোয় গাঁথতে দেখলাম আমরা। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, শুধু অতীতের এই সাংস্কৃতিক দর্শন আর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের উপর ভর করে কি আসলেই একটা আধুনিক রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎকে পুরোপুরি সুরক্ষিত করা সম্ভব, নাকি এর জন্য নতুন কোনো রাজনৈতিক দর্শনেরও প্রয়োজন আছে? বিষয়টা নিয়ে একটু ভাববেন। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।